স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরের বিস্তারিত। রাষ্ট্রপতি নির্বাচনের বিধান সংশোধনে একমত সব রাজনৈতিক দল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের চতুর্থ দিনের বৈঠক শেষে একথা জানান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জানান, প্রধানমন্ত্রীর মেয়াদসহ বাকি অমীমাংসিত বিষয়ে আলোচনা হবে আগামী রবিবার থেকে। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের চতুর্থ দিনের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আসতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আলোচনা শুরু হয় আগের দিনের অসমাপ্ত এজেন্ডা রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গ দিয়ে। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি জানান, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি পরিবর্তনে একমত সব দল। প্রায় সকল দলই একমত হয়েছেন যে সংবিধানের ৪৮ অনুচ্ছেদের এক উপঅনুচ্ছেদ পরিবর্তন করতে হবে। একই বিষয়ে দলের মতামত তুলে ধরে বিএনপি। চিন্তা ভাবনার মধ্য দিয়ে, তাদের কন্ট্রিবিউশনের মধ্য দিয়ে জাতীয় উপকৃত হবে এবং ন্যাশন বিল্ডিং অ্যাক্টিভিটিসে তাদের সংশ্লিষ্ট করা দরকার। এই আইডিয়া থেকে আমরা দ্বিতীয় পক্ষের প্রস্তাবটা আমরা করেছি। রাষ্ট্রপতি নির্বাচনে বর্ধিত ইলেকটোরাল কলেজ ভোটের পক্ষে মত দিয়েছে জামায়াত। আমরা নীতিগতভাবে এক্সটেন্ডেড ইলেকট্রাল কলেজের পক্ষে প্রেসিডেন্টের নির্বাচনের জন্য, কিন্তু আমরা একটা কথা বলেছি যে লোকাল গভর্নমেন্ট নির্বাচনটিও কেয়ারটেকার সরকারের অধীনে হইতে হবে, যেমনিভাবে পার্লামেন্ট নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হবে। এর বাইরে প্রধানমন্ত্রীর মেয়াদসহ বাকি অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আগামী রবিবার থেকে। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় থাকছে না পোস্টারের ব্যবহার, তবে থাকছে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন। এছাড়া আচরণবিধি লঙ্ঘনের সর্বোচ্চ শাস্তি হিসেবে প্রার্থিতা বাতিলের বিধান বহাল থাকছে। পাশাপাশি বেশ কয়েকটি নীতিগত সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন ভবনে বর্তমান কমিশনের সপ্তম সভা। এতে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা হয়। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ জানান, প্রচারণায় পরিবেশ বান্ধব সরঞ্জাম বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়টিও যুক্ত করা হয়েছে। পরিবেশ বিষয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে যে প্রচারণায় পরিবেশ বান্ধব সামগ্রীর ব্যবহারের ব্যাপারে জোর দেওয়া হয়েছে। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। এ সময় তিনি আরও জানান, বৈঠকে নির্বাচনী আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত হলেও গণপ্রতিনিধিত্ব আইন সংশোধনের পরিপ্রেক্ষিতে এর পরিবর্তন হতে পারে। আচরণ বিধিমালার অনেকগুলো পরিবর্তন বা সংশোধন এটা আরপিওর উপরে নির্ভরশীল। সুতরাং বর্তমানে যে এটা চূড়ান্ত হলে এটা প্রকাশিত হয়ে যাবে আমাদের ওয়েবসাইটে, উপরে লেখা থাকবে আরপিও সংশোধন সাপেক্ষে। এছাড়া সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আগামী সপ্তাহের শেষ নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানায় নির্বাচন কমিশন। সুতরাং এটা খসড়া আকারেই আমরা আমাদের ওয়েবসাইটে নীতিগত অনুমোদন দিয়ে পোস্ট করে দিব। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী, তবে নির্দেশনা পেলেই নির্বাচনী দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী। নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয় এই তথ্য। এ সময় আরও জানানো হয়, এ পর্যন্ত বিভিন্ন অভিযানে ৯,৬৬৭টি অবৈধ অস্ত্র ও ২,৮৬,০০০-এর বেশি রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার দুপুরে সেনানিবাসে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিং করেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। প্রাপ্ত হয়নি, তবে সরকারের ব্রিফিংয়ে উঠে আসে জাতীয় নির্বাচন ইস্যু। এ নিয়ে তিনি জানান, এখনও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। আমরা এখনও সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। পুশ ইন ইস্যুতে সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, তবে সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানানো হয়। পুশ ইনের বিষয়ে আমাদের সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশ এবং কোস্টগার্ড
তারা সতর্ক এবং সচেষ্ট আছে, তারা টহল বৃদ্ধি করেছে এবং সেখানে আমাদের স্থায়ী এবং অস্থায়ী ক্যাম্পের বৃদ্ধি করা হয়েছে, আমাদের গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। তো এই বিষয়ে সেনাবাহিনী অন্তর্ভুক্ত হওয়ার মতো বিষয় এখনো অনুভূত হয়নি বলে। থানচি ও রেমাক্রিতে আরাকান আর্মি ইস্যুতে কাজ করছে নিরাপত্তা বাহিনী। অচিরেই সেখানে পর্যটক যাতায়াতের নিষেধাজ্ঞা উঠে যাবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। নিরাপত্তাজনিত বিঘ্নিতজনিত কারণে সেখানে নিষেধাজ্ঞা রয়েছে। আমরা আশা করছি যে আমাদের নিরাপত্তা বাহিনী তারা কাজ করছে এবং অতি শীঘ্রই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। এখন থেকে প্রতি বছর 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবসে সরকারি ছুটি থাকবে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি আরও জানান, আসছে রবিবার উপদেষ্টা পরিষদ বৈঠকে 5ই আগস্টকে জাতীয় দিবস করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বলেন, আন্দোলনে যেভাবে দেশ ঐক্যবদ্ধ হয়েছিল সেভাবে কর্মসূচি করা হবে। আগামী 1 জুলাই থেকে কর্মসূচি শুরু হবে, চলবে 5ই আগস্ট পর্যন্ত। 14 জুলাই থেকে মূল আয়োজন চলবে। আগামী সোমবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগের টেলিভিশনগুলোর লাইসেন্স খতিয়ে দেখতে ডক্টর CR আবরারের নেতৃত্বে গঠন করা হয়েছে কমিশন। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস পালন করার আজকে একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। রোববারে ক্যাবিনেট বসবে, সেই ক্যাবিনেটে এটা নিশ্চয়ই পাশ করা হবে। করার পরে এটা গেজেটের মাধ্যমে আপনারা জানবেন। আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা একটা জাতীয় দিবস হতে যাচ্ছে এবং ফলে এটা প্রতি বছরই পালিত হবে এবং প্রতি বছরই ছুটি হওয়া উচিত। ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে ইরান থেকে এ পর্যন্ত 100 জন বাংলাদেশিকে সরিয়ে নেওয়া হয়েছে। করাচি, দুবাই হয়ে ফিরবেন ঢাকায়। ব্যবস্থা করা হয়েছে দেশটিতে বাংলাদেশিদের সহায়তা দিতে প্রয়োজনীয় অর্থ পাঠানোরও। দুপুরে পররাষ্ট্র সচিব মোহাম্মদ নজরুল ইসলাম এসব তথ্য জানান। ইরান ইসরায়েল সংঘাত বেড়েই চলেছে। দেশটির রাজধানী তেহরানে থাকা বাংলাদেশিদের সরিয়ে নিতে কাজ করছে সরকার। পুরো ইরান জুড়ে 2000 বাংলাদেশি থাকলেও তেহরানে আছে 400 জন। খোলা হয়েছে হটলাইন, কিন্তু ইন্টারনেট বন্ধ থাকায় যোগাযোগও কঠিন হয়ে পড়েছে। পররাষ্ট্র সচিব জানালেন, 100 বাংলাদেশিকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ স্থানে। আমাদের কাছে আপডেটেড ইনফরমেশন 100 জনের মতো আছে যারা আমাদের সাথে যোগাযোগ করেছে। দূতাবাস তাদের সাথে যোগাযোগ রেখে তাদের ওখান থেকে সরিয়ে তৃতীয় কোনো দেশের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া আমরা শুরু করেছি এবং সেই প্রক্রিয়ার অংশ হিসাবে তুরস্ক হতে পারে, পাকিস্তান হতে পারে। তো আমরা যেখানে সুবিধা হবে সব দিক থেকে বিবেচনায় সেই ব্যবস্থাই আমরা নিব। এদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকায় দেশটিতে অর্থ পাঠানো কঠিন, কিন্তু বিকল্প ব্যবস্থা হয়েছে বলেও জানালেন মোহাম্মদ নজরুল ইসলাম। টাকা পয়সার লিগ্যাল চ্যানেল যেহেতু তেহরান, ইরানে আপনারা জানেন আন্তর্জাতিকভাবে মানি ট্রান্সফার করা যায় না। আমাদের দূতাবাসের কাছেও কিছু আছে, প্লাস আমাদের একজন অফিসার সে ঢাকায় আসছিল, সে ফিরে যাচ্ছে তেহরানে। তো তাকে দিয়েও আমরা কিছু ক্যাশ টাকা পাঠানোর ব্যবস্থা করেছি এবং আমাদের কিছু বন্ধু প্রতিম দেশ তাদের কাছ থেকেও হয়তো আমরা সহায়তা নিয়ে ব্যবস্থা নিব। তবে এখন পর্যন্ত বাংলাদেশিদের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও নিশ্চিত করেন তিনি। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস। রয়টার্স বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী তেল আবিবের কাছে হেলুন শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন তিনি। এ সময় কাদস জানান, খামেনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তিনি ইসরায়েলকে ধ্বংস করতে চান, এটি তার প্রধান লক্ষ্য। আর হাসপাতালে হামলার নির্দেশও তারই। কাজেই এমন একজন ব্যক্তিকে আর বেঁচে থাকার সুযোগ দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে ইসরায়েলের আগ্রাসনে ভয় না পেয়ে দৃঢ় থাকতে নিজের দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক্সে দেয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি। এতে জনগণের উদ্দেশ্যে খামেনি বলেন, শত্রুপক্ষকে ভয় পাওয়া যাবে না। আরও বলেন, এতদিন ধরে যে সাহসিকতা ইরানের জনগণ দেখিয়েছে তা যেন অব্যাহত থাকে।
তীব্র সংঘাতের মধ্যে একে অপরের সামরিক পারমাণবিক সক্ষমতা দুর্বল করতে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইসরায়েল। বৃহস্পতিবার তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড অ্যান্ড ইন্টেলিজেন্স কার্যালয় এবং সামরিক গোয়েন্দা ক্যাম্পে হয় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হাসপাতাল এবং তেল আবিব স্টক এক্সচেঞ্জ ভবন। আর ইরানের পরমাণু কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ আরাক পারমাণবিক কমপ্লেক্সে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ার মধ্যেই আবারও পাল্টাপাল্টি হামলা চালালো তেহরান তেল আবিব। বৃহস্পতিবার সকাল ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার বিকট শব্দে ঘুম ভাঙে তেল আবিবের বাসিন্দাদের। ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড অ্যান্ড ইন্টেলিজেন্স কার্যালয় এবং সামরিক গোয়েন্দা ক্যাম্প ছিল হামলার লক্ষ্যবস্তু। ইসরায়েল জানাচ্ছে তেল আবিবের আশেপাশে গুশ দান এলাকায় 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর মধ্যে হোলন শহরের একটি ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আরও বেশ কয়েকটি ভবনে। তেল আবিবের নামকরা হাসপাতাল সোরোকা ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও হাসপাতালটি সরাসরি লক্ষ্যবস্তু ছিল না বলে জানায় ইরান। ওই হাসপাতালে গাজা যুদ্ধে আহত ইসরায়েলি সেনারা চিকিৎসা নিচ্ছেন। গণমাধ্যম জানাচ্ছে ইসরায়েলের 4টি গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র, যার ফলে কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলে ব্যাপক ধ্বংসযোগ্য হয়েছে। এদিকে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাতে হামলা চালিয়েছে ইসরায়েলও। তেহরান, পার্শ্ববর্তী শহর কারাজ এবং উত্তর পশ্চিম ইরানে অবস্থিত আরাক পারমাণবিক কমপ্লেক্সের একটি হেভি ওয়াটার রিঅ্যাক্টরে বোমা হামলা চালায় ইসরায়েল। ইরানের পরমাণু কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ এই আরাক পারমাণবিক স্থাপনা। আরাক কমপ্লেক্সের ক্ষয়ক্ষতির মাত্রা এখনও পুরোপুরি জানা যায়নি। ইসরায়েল বাহিনীর দাবি এটি ছিল প্রতিরক্ষামূলক হামলা। উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতাকে দুর্বল করা। ইরানের পক্ষ থেকে এরই মধ্যে প্রতিশোধের হুমকি দেওয়া হয়েছে। এর আগে ইসরায়েলের পক্ষে ইরানে মার্কিন হামলার পরিকল্পনায় নীতিগত অনুমোদন দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও মার্কিন বাহিনী সরাসরি সামরিক অভিযান চালাবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন শেষ মুহূর্তে। আরেক পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনো পক্ষের ওপর সমাধান চাপিয়ে দিতে অস্বীকৃতি জানান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোন আলাপে স্থায়ী সমাধানের আহ্বান জানান পুতিন। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। যুদ্ধ কখনোই ভালো কিছু বয়ে আনে না। গত কয়েক বছর ধরে যুদ্ধের ভয়াবহতা ভোগাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে। ডোনাল্ড ট্রাম্প যখন ইরান ইসরায়েল যুদ্ধে জড়াবেন কিনা ভাবছেন, তখন তাকে না জড়াতে বিক্ষোভ করছেন তারই দেশের সাধারণ মানুষ। ট্রাম্পকে যুদ্ধ থেকে ফেরাতে তৎপর হয়ে উঠেছেন মার্কিন রাজনীতিক ও আইন প্রণেতারাও। যুদ্ধ চায় না ডোনাল্ড ট্রাম্পের দেশের শান্তিপ্রিয় মানুষ। নিউ ইয়র্ক কিংবা ওয়াশিংটন ডিসি ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের না জড়াতে প্রতিবাদ বিক্ষোভে ফুঁসছে মার্কিনিরা। যুক্তরাষ্ট্রের ইরানে হামলার হুমকি ও ইসরায়েলের গাজায় যুদ্ধকে সমর্থনের বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষোভে অংশ নেয়া শত শত মানুষ। ইরানে ইসরায়েলি বোমা হামলা এবং ইসরায়েলি বাহিনীকে কোটি কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীরা যুদ্ধে সরাসরি জড়িত না হতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান। ইরান ইসরায়েল যুদ্ধে জড়াবে কি জড়াবেন না তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট মুখে নিশ্চিত কিছু না বললেও তার সাম্প্রতিক তৎপরতায় সুস্পষ্ট ইঙ্গিত মিলছে লড়াইয়ে নামার। মধ্যপ্রাচ্য অভিমুখে মার্কিন রণতরী, ফাইটার জেট এবং সেনা সমাবেশ সেই ইঙ্গিতে দেয়। এমনকি ব্লুমবার্গ সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যুদ্ধে জড়ানোর প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। তবে নিজ দেশের জনগণই শুধু নয়, যুদ্ধে না জড়াতে বিরোধের মধ্যে পড়তে হচ্ছে নিজ রাজনৈতিক দলেও। ট্রাম্প প্রশাসনের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ জানায়, ইরান বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডের বিরোধ প্রকাশ্যে এসেছে। এছাড়া কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা খর্ব করার উদ্যোগ নিয়েছেন রিপাবলিক ও ডেমোক্র্যাট উভয় দলের বেশ কয়েকজন আইন প্রণেতা।
কেন্টাকি রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি প্রতিনিধি পরিষদে একটি বিল উত্থাপন করেছেন, যাতে বলা হয় ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নিতে চাইলে ট্রাম্পকে অবশ্যই কংগ্রেসের অনুমতি নিতে হবে। সিনেটেও একই ধরনের প্রস্তাব পেশ করেছেন ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন। এই তালিকায় আছেন সিনেটর বার্নি স্যান্ডার্স, র্যান্ড পল ও ম্যাক্সিও। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 248 জন। এর মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ 104 জন শনাক্ত হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে 104 জন, চট্টগ্রাম বিভাগে 39 জন, ঢাকা বিভাগে 55 জন ও রাজশাহী বিভাগে 12 জন। চলতি মাসের 19 দিনে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 7 জনের এবং মোট আক্রান্ত 2581 জন। এছাড়া চলতি বছর মারা গেছেন 30 জন। আর সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট 6926 জন। ঢাকা দক্ষিণ সিটিতে যেভাবে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে তাতে আর চুপ থাকার পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। উপদেষ্টা আরও জানান, রাজনৈতিক দলগুলোর সাথে সৌহার্দ্যমূলক সম্পর্ক রক্ষায় দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। উপদেষ্টা জানান, দক্ষিণ সিটিতে অচলাবস্থার বিষয়ে সরকার অবগত, দ্রুত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অনুষ্ঠানে প্রায় 40টি উপজেলা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে পাবলিক লাইব্রেরি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকি। একই সাথে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। আমরা আমাদের দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।